বাংলাদেশের উত্তর দিকের এক প্রত্যন্ত গ্রাম শিমুলতলা। গ্রামটা মানচিত্রে আছে, কিন্তু যেন সময়ের বাইরে আটকে আছে। দিনে শান্ত, রাতে অস্বাভাবিক চুপচাপ। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি ছিল, মাটির দেয়াল, টিনের ছাদ আর উঠানের মাঝখানে একটা শুকনো কূপ। লোকজন ওই বাড়িটাকে বলতো শেষ বাড়ি, কারণ তার পরেই শুরু হতো বাঁশঝাড় আর পুরনো কবরস্থান। 2017 সালের বর্ষার শেষে সেখানে এসে ওঠে এক পরিবার, বাবা নাসির, মা রুবিনা আর তাদের 12 বছরের ছেলে সোহান। তারা শহর থেকে এসেছে জমি কিনে নতুন জীবন শুরু করবে বলে। গ্রামের মানুষ প্রথম দিন থেকেই অদ্ভুত একটা দূরত্ব রেখে চলছিল। কেউ সরাসরি কিছু বলেনি, কিন্তু একটা কথা বারবার শোনা যাচ্ছিল, ওই বাড়িটা আগে খালি ছিল না। ওরা ওঠার প্রথম রাতেই বৃষ্টি নামে, টিনের ছাদে বৃষ্টির শব্দ, চারপাশে অন্ধকার আর দূরে শেয়ালের ডাক। রাত প্রায় 2টোর দিকে সোহান ঘুম ভেঙে যায়, কারণ সে শুনতে পায় উঠানে যেন কেউ হাঁটছে, চাপা ধীর ভেজা মাটিতে পায়ের শব্দ। সে জানালা দিয়ে তাকায়, কিছুই নেই, কিন্তু কূপটার পাশে মাটিতে যেন গোল করে ভেজা দাগ। সকালে সে বিষয়টা বললে মা হেসে উড়িয়ে দেয়। তৃতীয় দিনের সকালে রুবিনা উঠান ঝাড়ু দিতে গিয়ে খেয়াল করে কূপের পাশে মাটিতে লাল রঙের মতো কিছু। ভালো করে দেখলে বোঝা যায় ওটা রং নয়, মাটির নিচে পোতা কাপড়ের টুকরো। খুঁড়ে বের করা হয়, ভেতরে কালো সুতো, পোড়া মোম, একটা ছোট কাগজে আঁকা বৃত্ত আর শুকনো রক্তের মতো দাগ। নাসির রেগে যায়, ভাবল কেউ ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু গ্রামের এক বৃদ্ধ দেখে শুধু একটা কথা বলল, এইটা কেউ ফেলে নাই, এটা রাখা ছিল। ধীরে ধীরে নাসির জানতে পারে এই বাড়িতে আগে থাকতো এক মহিলা। লোকজন তাকে বলতো ও ঝাড়ফুঁক জানে। কেউ বলতো তিনি মানুষ ভালো করতেন, কেউ বলতো রাতের বেলা লাল আগুন জ্বলতো উঠানে। একদিন হঠাৎ তিনি উধাও হয়ে যান। বাড়িটা তখন থেকেই ফাঁকা। 1 সপ্তাহের মধ্যেই সোহানের আচরণ বদলাতে শুরু করে। সে একা একা বসে থাকে, মাঝে মাঝে বলে, রাতে ঘুমের মধ্যে উঠে দাঁড়ায়, কখনো উঠানের দিকে হাঁটতে যায়। এক রাতে রুবিনা দেখে সোহান কূপের পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে ফিসফিস করছে। কথাগুলো স্পষ্ট না, কিন্তু একটা শব্দ বারবার, চক্র চক্র। রাতটা ছিল অমাবস্যা, বাতাস ছিল না, কিন্তু বাঁশঝাড়ের শব্দ হচ্ছিল। রাত 3টের দিকে নাসিরের ঘুম ভাঙে, কারণ দরজায় হালকা টোকা, টক টক। দরজা খুলে কেউ নেই, কিন্তু মাটিতে দেখা গেল ভেজা পায়ের ছাপ, যা সোজা কূপের দিকে গেছে। আর কূপের পাশে মাটিতে নতুন করে আঁকা একটা বড় লাল বৃত্ত। ভোরের আলো উঠতেই তারা দেখতে পেল সোহান উঠানের মাঝখানে দাঁড়িয়ে, তার পা বৃত্তের ভেতরে, আর সে একদম স্থির। নাসির ডাকল, সোহান। সে ধীরে মাথা তুলল, চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, আর সে বলল, ওরা বলছে চক্র সম্পূর্ণ হয়নি। সোহানের মুখ থেকে কথাটা শোনার পর উঠানে যেন হঠাৎ ঠান্ডা নেমে এলো। সকাল হলেও বাতাস ভারী লাগছিল, যেন কেউ দেখছে। রুবিনা ছেলেকে জড়িয়ে ধরল, কিন্তু তার শরীর অস্বাভাবিক ঠান্ডা। নাসির তখনই ঠিক করল, আজই গ্রামের পুরনো লোকদের সাথে কথা বলতে হবে। গ্রামের এক কোণে থাকতেন করিম চাচা, 80 বছরের বেশি বয়স, কিন্তু স্মৃতি এখনও তীক্ষ্ণ। সব শুনে তিনি দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, তোমরা যে বৃত্ত দেখছ, ওটা খেলনা না, ওটা বন্ধ করার জিনিস। নাসির বুঝতে পারল না। করিম চাচা কাঁপা গলায় বলতে শুরু করলেন, বহু বছর আগে এই বাড়িতে থাকত রহিমা নামে এক মহিলা। লোকজন তার কাছে যেত, অসুখ, ঝগড়া, সন্তান না হওয়া, সব সমস্যার সমাধান নাকি সে দিত। কিন্তু ধীরে ধীরে লোকজন লক্ষ্য করে যে তার কাছে যায়, তার জীবনে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এক অমাবস্যার রাতে কয়েকজন যুবক লুকিয়ে দেখে রহিমা উঠানে লাল গুণা দিয়ে বড় বৃত্ত আঁকছে, মাঝখানে আগুন জ্বলছে। সে একা কথা বলছিল, কিন্তু উত্তরও দিচ্ছিল, যেন সামনে কেউ আছে।
পরদিন থেকে গ্রামে অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। গরু অসুস্থ, মানুষ দুঃস্বপ্ন দেখে, রাতে কূপ থেকে শব্দ। শেষ পর্যন্ত গ্রামবাসী তাকে বাড়ি ছাড়তে বাধ্য করে। কিন্তু যাওয়ার আগে রহিমা নাকি বলেছিল, চক্র বন্ধ করলে শান্তি থাকবে, খুললে আমি ফিরব না, অন্য কিছু ফিরবে। করিম চাচা বললেন, সেদিন গ্রামবাসী কূপের ভেতরে কিছু ফেলে ঢেকে দেয়। কেউ জানে নাকি, কেউ আর খোঁজও করেনি। কিন্তু যদি চক্র আবার আঁকা হয়, তাহলে যা নিচে আছে সেটা নড়ে। সেই রাত থেকেই সোহান যেন অন্যরকম হয়ে যায়। সে একা একা উঠানে বসে মাটি দিয়ে বৃত্ত আঁকে, কখনো ফিসফিস করে, ওরা অপেক্ষা করছে। রাতে ঘুমের মধ্যে তার হাত নড়ে, যেন কিছু লিখছে। একদিন সকালে দেখা গেল তার হাতের তালুতে আঁকা অদ্ভুত চিহ্ন। কয়েকদিন পর আবার অমাবস্যা এলো। রাতটা অস্বাভাবিক শান্ত, কুকুরও ডাকছিল না। হঠাৎ রাত ৩টের দিকে আবার সেই শব্দ, টক টক। এবার দরজা নয়, শব্দ আসছিল মাটির নিচ থেকে, উঠানের মাঝখান থেকে। নাসির লাইট নিয়ে বের হলো। মাটিতে লাল বৃত্তটা আবার দেখা গেছে, কিন্তু এবার সেটা ভেজা, যেন ভেতর থেকে কিছু ঠেলে উঠছে। হঠাৎ সোহান ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখ বন্ধ, কিন্তু সে ঠিক বৃত্তের মাঝখানে গিয়ে দাঁড়ায়। তার মুখ থেকে অন্যরকম কণ্ঠ বের হয়, দরজা খুলেছে। তারপর সে আঙুল দিয়ে কূপের দিকে দেখায়। কূপের ভেতর থেকে ভেসে আসে ধীর ঘষা ঘষা শব্দ, যেন ভেতরে কেউ দেওয়াল চুলকাচ্ছে। নাসির লাইট কূপের ভেতর ফেলতেই আলো কেঁপে ওঠে। কূপের অন্ধকারে কিছু নড়ল। একটা মুহূর্তের জন্য মনে হলো দেওয়ালের সাথে কারোর হাত লেগে আছে, দীর্ঘ, শুকনো, মাটির মতো কালচে। আর ঠিক তখনই সোহান ধীরে বলে, ওরা উঠে আসতে চায়। সেই রাতের পর পুরো বাড়িটা যেন বদলে গেল। বাতাসে একটা কাঁচা মাটির গন্ধ সব সময় ভাসত। রাতে দেয়ালের ভেতর থেকে হালকা খসখস শব্দ শোনা যেত। রুবিনা আর ঘুমাতে পারছিল না। নাসির বুঝে গেল এভাবে থাকলে তারা পাগল হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল কূপটা খুলে দেখতে হবে। সকালে কয়েকজন প্রতিবেশীকে ডাকা হলো, কিন্তু কূপ খোলা কথাটা শুনতেই সবাই চুপ। একজন বলল, যা ঢেকে রাখা আছে সেটা খোলা ঠিক না। করিম চাচা কেবল একটা কথাই বললেন, খুললে শেষ পর্যন্ত খোলাই লাগবে। তার মানে শুরু করলে থামা যাবে না। বিকেলে কয়েকজন মিলে কূপের ওপরের পুরনো কাঠ আর মাটি সরাতে শুরু করল। মাটি খুব শক্ত ছিল, যেন ইচ্ছে করে কেউ চাপা দিয়েছে। প্রায় ১ ঘন্টা পর একটা পুরনো লোহার ঢাকনার মতো কিছু দেখা গেল। ঢাকনাটা তোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস উঠে এলো। গন্ধটা অদ্ভুত, পুরনো, ভেজা আর পচা কিছু একটা। লাইট ফেলে দেখা গেল কূপের তলায় কাপড়ের বান্ডিল, মাটির হাঁড়ি আর ভাঙা কাঠের বাক্স, সবকিছু কালচে হয়ে গেছে। একটা দড়ি নামিয়ে বাক্সটা তোলা হলো। খুলতেই ভেতরে লাল কাপড়ে মোড়ানো কিছু, পাখির পালক, কাগজে আঁকা বৃত্ত আর চিহ্ন, আর ছোট একটা আয়না। আয়নাটা মাটির দাগে ভরা, কিন্তু তবুও প্রতিফলন দেখা যায়। রুবিনা কৌতূহলবশত আয়নাটা হাতে নেয়। সে বলল, এটা খুব ঠান্ডা। হঠাৎ তার হাত কেঁপে ওঠে। সে আয়নাটা ফেলে দেয়। আয়নাটা মাটিতে পড়ে ভাঙেনি, কিন্তু সবাই একসাথে লক্ষ্য করল আয়নায় কয়েক সেকেন্ডের জন্য সোহানের পেছনে আর একটা ছায়া দেখা গেল, যেটা সেখানে ছিল না। ঠিক তখনই সোহান হঠাৎ চিৎকার করে উঠল। তার চোখ পুরো খোলা, কিন্তু দৃষ্টি ফাঁকা। সে কূপের দিকে দৌড়ে গেল। নাসির তাকে ধরে ফেলল, কিন্তু সে অস্বাভাবিক শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিল। সে চিৎকার করে বলছিল, হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল। আকাশ পরিষ্কার ছিল, তবুও উঠানের ধুলো ঘুরতে লাগল। আর কূপের ভেতর থেকে সেই শব্দ, ঘষ ঘষ। এবার স্পষ্ট, যেন ভেতরে কিছু উঠে আসছে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে, কেউ নড়তে পারছে না। হঠাৎ কূপের ভেতরের অন্ধকারে একটা নড়াচড়া।
ধীরে ধীরে ওপরে উঠল একটা হাত, শুকনো, মাটির মতো ফাটা, নখ লম্বা। মুহূর্তের জন্য হাতটা কূপের কিনারা ছোল, তারপর হঠাৎই মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। সবাই আতঙ্কে কূপটা আবার ঢেকে দেয়। কেউ আর কথা বলছিল না। সোহান মাটিতে বসে হাঁপাচ্ছিল, তার ঠোঁট নড়ছিল ধীরে ধীরে। নাসির কাছে গিয়ে শুনল, চক্র ভাঙলে ওরা আটকে থাকবে না। কূপের ঘটনার পর পুরো বাড়িটা যেন আর আগের মতো রইল না। দিনেও আলো একটু ম্লান লাগে, আর রাত নামলে অদ্ভুত ভারী নীরবতা। নাসির বুঝতে পারছিল এটা কেবল ভয় না, কিছু একটা যেন ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। পরদিন করিম চাচা আবার এলেন। এইবার তিনি একা না, সঙ্গে একটা পুরনো কাপড়ে মোড়ানো খাতা। তিনি বললেন, এটা রহিমার। খাতাটা খুলতেই দেখা গেল অদ্ভুত সব আঁকা, বৃত্ত, ত্রিভুজ, নামের মতো কিছু শব্দ আর বারবার লেখা একটা বাক্য। দরজা খুললে তারা পথ পায়। করিম চাচা বললেন, রহিমা আসলে শুধু ঝাড়ফুঁক করত না, সে নাকি বিশ্বাস করত মানুষের জগৎ আর আরেক জগতের মাঝখানে একটা পথ আছে, আর সেই পথ খুলতে লাগে বৃত্ত, আগুন, প্রতিফলন, অর্থাৎ চক্র, আলো আর আয়না। খাতার শেষ পাতায় একটা কথা লেখা ছিল, পথ খুলতে দরকার এমন কেউ যে এখনো পুরোপুরি এই জগতের না। করিম চাচা ধীরে বললেন, বাচ্চারা নাকি সহজে প্রভাবিত হয়, তাই। রুবিনা শুনে কেঁপে উঠল। সে বুঝতে পারছিল সোহানি হয়তো সেই মাঝের মানুষ হয়ে গেছে। সেই রাতেই সবকিছু ঘটে। আকাশে মেঘ ছিল না, কিন্তু চাঁদের আলো বাড়িতে পৌঁছচ্ছিল না। ঘরের ভেতর হালকা ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। নাসির মনে করল বাতাস, কিন্তু জানালা বন্ধ। রাত ৩টের কিছু আগে হঠাৎ সোহান বিছানা থেকে উঠে দাঁড়ালো। এইবার তার চোখ বন্ধ না, পুরো খোলা, কিন্তু দৃষ্টি যেন কারো দিকে। সে ধীরে ধীরে উঠোনের দিকে হাঁটতে লাগল। উঠোনে গিয়ে দেখা গেল লাল বৃত্ত আবার আঁকা। কেউ আঁকেনি, তবুও আছে। সোহান বৃত্তের মাঝখানে দাঁড়ালো, তার হাত নিজে থেকেই উঠল। সে ফিসফিস করে বলল, আমি দরজা না, আমি পথ। ঠিক তখন বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কূপের দিকের অন্ধকার যেন নড়তে লাগল, যেন ছায়া আলাদা হয়ে আসছে। নাসির আর রুবিনা দাঁড়িয়ে দেখছিল, ভয়ে শরীর নড়ছে না। ছায়াটা ধীরে ধীরে লম্বা হয়ে সোহানের পেছনে এসে থামল। কোনো মুখ নেই, কিন্তু উপস্থিতি আছে। সোহান হঠাৎ হাসল, একটা গভীর অপরিচিত হাসি। হঠাৎ বৃত্তের ভেতরের মাটি কেঁপে উঠল, যেন নিচে কিছু নড়ছে। আর ঠিক তখন সোহানের ছায়া মাটিতে পড়ে না, বরং ছায়াটা দাঁড়িয়ে আছে তার পাশেই। হঠাৎ সব শব্দ থেমে গেল। ছায়াটা ধীরে ধীরে পেছনে সরে কূপের দিকে মিলিয়ে গেল। সোহান মাটিতে পড়ে গেল, অজ্ঞান, কিন্তু তার ঠোঁটে একটা কথা, ওরা এখন পথ জানে। সোহানকে ঘরে নিয়ে আসার পর পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে যায়, যেন কিছু একটা অপেক্ষা করছে। তার শরীর জ্বরের মতো গরম, কিন্তু ডাকলে সাড়া নেই। ডাক্তারের কাছে নেওয়া হলো, সব রিপোর্ট স্বাভাবিক। কেউ ব্যাখ্যা দিতে পারল না। করিম চাচা একদিন এসে বললেন, চক্র বন্ধ করতে হবে, না হলে এটা থামবে না। কিন্তু কিভাবে? তিনি বললেন, রহিমার খাতায় একটা উপায় লেখা ছিল, চক্র যেখানে শুরু সেখানেই ভাঙতে হবে। আলো, পানি আর মানুষের ইচ্ছা, এই ৩ জিনিস লাগবে। পরের অমাবস্যার রাত উঠানে একটা বড় লণ্ঠন জ্বালানো হলো। কূপের পানি তুলে বৃত্তের চারপাশে ঢালা হলো। নাসির সোহানকে কোলে নিয়ে দাঁড়িয়ে, রুবিনা হাত ধরে আছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বৃত্তটা আবার লাল হয়ে উঠল, যেন নিজে থেকেই। হঠাৎ কূপের দিকের অন্ধকার আবার ঘন হতে লাগল। সেই উপস্থিতি, এবার আরো কাছে।
লণ্ঠনের আলো কাঁপছিল, কিন্তু নিভছিল না। করিম চাচা ধীরে বললেন, ভয় পেলে হবে না, ওরা ভয়েই শক্তি পায়। নাসির কাপা গলায় বলল, এটা শেষ হবে। সে পানি ছিটিয়ে দিল বৃত্তের মাঝখানে। এক মুহূর্তের জন্য মনে হলো সব শব্দ থেমে গেছে। তারপর বাতাস জোরে বইল, লণ্ঠনের আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। বৃত্তের লাল দাগ ধীরে ধীরে মুছে যেতে লাগল। কূপের দিকের অন্ধকার পিছিয়ে গেল, যেন আলোতে জায়গা নেই। ভোরের আলো উঠতেই বাড়িটা আবার স্বাভাবিক মনে হলো। পাখির ডাক শোনা গেল বহুদিন পর। সোহান চোখ খুলল। এইবার তার চোখ স্বাভাবিক। সে শুধু বলল, বাবা, আমি খুব ঘুমিয়েছিলাম। সে কিছুই মনে করতে পারল না। কয়েক মাসের মধ্যে পরিবারটা গ্রাম ছেড়ে চলে যায়। বাড়িটা আবার ফাঁকা হয়ে পড়ে। কেউ আর সেখানে থাকতে চায় না। গ্রামের লোকজন বলে এর পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু যারা ভোরের দিকে ওই পথ দিয়ে যায় তারা বলে কখনো কখনো কূপের পাশের মাটিতে হালকা গোল দাগ দেখা যায়। সকালের রোদ উঠলেই মিলিয়ে যায়। এই গল্পের সত্যি মিথ্যা হয়তো কেউ প্রমাণ করতে পারবে না, কিন্তু একটা জিনিস ঠিক, ভয়, বিশ্বাস আর অজানা, এই তিনটে মিললেই মানুষের বাস্তবতাও বদলে যায়। আর কিছু দরজা খুললে হয়তো বন্ধ হয়, কিন্তু পথটা মনে থেকে যায়।